আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার। ইস্কাটন থেকে ধরে র্যাব, আজ তোলা হতে পারে আদালতে। অনিয়মের আখড়া, শ্রম অধিদপ্তরের সিন্ডিকেটের হাতে জিম্মি শ্রমিকরা। ঘুষ বাণিজ্যের নানা অভিযোগ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সচিবের। আমাদের শ্রম দপ্তর যদি ঠিক হয় তাহলে আমি মনে করি যে সমস্ত কিছুই ঠিক হয়ে যায়। এই ধরনের কর্মকাণ্ড করে যদি পার পাওয়া যায় তাহলে তো এইখানে কখনোই এটা বন্ধ হবে। সিন্ডিকেটের বাইরে যারা সদস্য, অর্থাৎ যারা সাধারণ কর্মকর্তা কর্মচারী, তারা হচ্ছে সবচেয়ে বেশি এখানে হয়রানির শিকার। আজ ঢাকায় ব্যস্ত সময় পার করবে ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল। ডক্টর ইউনূস ছাড়াও বৈঠক হবে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার সাথে। গাজীপুরের কালীগঞ্জে পণ্যবাহী ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার 5 যাত্রী নিহত, আহত হয়েছেন আরও 2 জন। ছাত্র জনতার আন্দোলনে চানখারপুলে গুলিতে প্রাণ হারানো শাহরিকের বাবা চান ছেলে হত্যার বিচার। প্রশাসনের গড়িমসিতে এখনো মামলা করতে পারেনি রুবেলের পরিবার। পুলিশে গুলি কইরে 3-4 গুলি কইরে আমার পুতেরে মাইরেলছে। রুবেলকে যে হত্যা করেছে তার সঠিকভাবে বিচার চাই আমরা। আমার ভাই রাষ্ট্রীয় মর্যাদা চাই। সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের পরিবার। মানিকগঞ্জে জমি দখল আর চাঁদাবাজির বিস্তর অভিযোগ। বরিশাল মেডিকেলে ওষুধ চুরি চক্রের হুমকির শিকার সিনিয়র স্টোর অফিসার। নিরাপত্তা চেয়ে জিডি, অভিযোগের তীর ইনচার্জের দিকে। আপনি আমাদের আইন শিখাচ্ছেন, আপনার কাছে আইন শিখতে হবে। তারপর উত্তেজিত আমার বলে যে তুই এই জায়গাতে বের হয়ে যা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় আদাবর থানা এলাকায় মোহাম্মদ রুবেলকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করেছে র্যাব 2। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে তাকে গ্রেফতার করে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। ফরহাদ হোসেনকে আজই আদালতে তোলার কথা রয়েছে। শনিবার মধ্যরাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ইস্কাটন এলাকায় অভিযান চালায় র্যাব 2। অভিযানে ইস্কাটন এলাকার একটি বাসা থেকে আটক হন তিনি। গ্রেফতারের পর ফরহাদ হোসেনকে আদাবর থানা পুলিশে সোপর্দ করে র্যাব। জানা যায়, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে 3টি মামলা ফরহাদ হোসেনের নির্বাচনী এলাকা মেহেরপুর 1 আসনে এবং একটি মামলা দায়ের হয় আদাবর থানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5 আগস্ট আদাবর থানা এলাকায় মোহাম্মদ রুবেলকে গুলি করে হত্যা করা হয়। উক্ত ঘটনায় আদাবর থানায় দায়েরকৃত মামলাতেই ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আদাবর থানা থেকে রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। রবিবারই তাকে আদালতে তোলার কথা রয়েছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। অনিয়মের আখড়া শ্রম অধিদপ্তর। শ্রমিকদের কল্যাণে কাজ করার কথা, অথচ ঘুষ নিয়ে শ্রমিকদের বিরুদ্ধেই কলকাঠি নাড়েন কয়েকজন অসাধু কর্মকর্তা। শুধু তাই নয়, সিন্ডিকেট করে জিম্মি করেন সেবা প্রত্যাশীদের। তাদের রোষানল থেকে রেহাই পান না শ্রম অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরাও। সিন্ডিকেট ও বৈষম্যমুক্ত শ্রম ভবন করতে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেও মেলেনি সুরাহা। তবে নতুন যোগ দেয়া শ্রম সচিবের কড়া হুঁশিয়ারি, অনিয়ম করে পার পাবে না কেউ। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। শাইকুল ইসলাম শ্রম অধিদপ্তরের উপপরিচালক। গার্মেন্ট কারখানার ট্রেড ইউনিয়নের আবেদন বাতিলের জন্য প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন। বিষয়টি শ্রম অধিদপ্তরের নজরে এলে সাময়িক বরখাস্ত হন তিনি।
গুনে গুনে ঘুষ নিলেও ওই কর্মকর্তাকে রক্ষায় উঠে পড়ে লেগেছে ট্রেড ইউনিয়ন শাখার বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী, যাদের বিরুদ্ধে রয়েছে শ্রমিক ইউনিয়ন নেতা ও গার্মেন্ট মালিকদের জিম্মি করে ঘুষ নেয়ার অভিযোগ। আমাদের শ্রম দপ্তর যদি ঠিক হয় তাহলে আমি মনে করি যে সমস্ত কিছুই ঠিক হয়ে যায়। প্রতিষ্ঠানের দুর্নীতি যদি দূর করা না যায় তাহলে আসলে মালিকদের শুধু দোষ দিলে হবে না। কারো চাকরি যায় নাই, তো স্বাভাবিকভাবে দুর্নীতি করে বা এই ধরনের কর্মকাণ্ড করে যদি পার পাওয়া যায় তাহলে তো এইখানে কখনোই এটা বন্ধ হবে না। অনুসন্ধান বলছে বছরের পর বছর শ্রমভবনেই চাকরি করছেন ওই কর্মকর্তারা, যাদের বিভিন্ন সময়ে বদলি করলেও মাস কয়েক পরই আবারও ফিরে আসেন আগের জায়গায়। শ্রম অধিদপ্তরের পরিচালক SM এনামুল হক চাকরি জীবনের 13 বছরই কাটিয়েছেন শ্রমভবনে। পরিচালক সালাউদ্দিন মাহমুদ, তিনি শ্রমভবনে 10 বছর চাকরি করছেন। উপপরিচালক আবু হাসনাত, তিনি শ্রমভবনে রয়েছেন 11 বছর। উপপরিচালক শাইকুল ইসলাম, তিনিও রয়েছেন প্রায় 14 বছর। পরিচয় প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা কর্মচারী অভিযোগ করেন, প্রধান কার্যালয়ের ট্রেড ইউনিয়ন শাখার পরিচালক এনামুল হকের নেতৃত্বেই এরাই ভয়াবহ সিন্ডিকেট গড়ে তুলেছে। এসব অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তারা নিজেদেরকে দাবি করছে যে আমরাই চৌকস, আমরাই দক্ষ, আমাদের মতো দক্ষ কর্মকর্তা কর্মচারী আর কোথাও নাই। তো আর তাদের সিন্ডিকেটের বাইরে যারা সদস্য, অর্থাৎ যারা সাধারণ কর্মকর্তা কর্মচারী, তারা হচ্ছে সবচেয়ে বেশি এখানে হয়রানির শিকার। এই লোকগুলোকে আপনি 2008 থেকে অদ্যাবধি দেখবেন যে এরাই ঘুরে ফিরে, এদের বাইরে কিন্তু পোস্টিং নাই। আমাদের IRI আছে, IRIতে কখনো কিন্তু 3 বছর এনামুল ছিল না, সালাউদ্দিন একদিনও ছিল না। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এনামুল হক। না, আমি দিতে পারবো না ভাই, মাপ চাই। তবে সদ্য যোগ দেয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব দিলেন কড়া হুঁশিয়ারি, জানালেন অনিয়ম দুর্নীতির স্থান হবে না শ্রম অধিদপ্তরে। আমি ওগুলো খুঁটিয়ে দেখব। আমি হয়তো যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে আমি পার্সোনালি তাকে ফোন করব, সেই শ্রমিকটা ওই টাকাটা পেয়েছে কিনা, এবং সেখানে দেখা গেল যে অনেক কিছুই আছে আপনার ট্রান্সপারেন্ট না। 8 তারিখে গত মাসের যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার যে ম্যান্ডেট দিয়েছে সেখানে আমাদের পরিবর্তনটা দরকার। কয়েকদিনের মধ্যেই পদোন্নতি বৈষম্য দূর করা সহ অনিয়ম দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান শ্রম সচিব। আগামী 15 দিনের মধ্যে নিষ্পত্তি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আজ ঢাকায় ব্যস্ত সময় পার করবে সফররত মার্কিন প্রতিনিধি দল। মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বাধীন দলটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটি প্রথম ঢাকা সফর। গতকাল আলাদা আলাদা সময়ে ঢাকা পৌঁছে প্রতিনিধি দলের সদস্যরা। সফরের প্রথম দিনে ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠকে অর্থনৈতিক সংস্কারের তাগিদ দেন তারা। 3 দিনের সফরে শনিবার সকালে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান খন্দকার মাসুদুল আলম। পরে বেলা 11টার দিকে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ব্রেন্ট নেইম্যান। বৈঠকে জ্বালানি নিরাপত্তা, ডাটা সেন্টার, পরিবহন ও অর্থনৈতিক সংস্কার বিষয়ে আলোচনা হয়। এ সময় বেসরকারি খাতে বাণিজ্য ও বিনিয়োগের আহ্বান জানান ব্যবসায়ীরা। এখন যে এনভায়রনমেন্টটা আছে আপনার বিজনেস ইকোসিস্টেমটা, এটা কতটুকু সাপোর্টিভ, বা আমরা কোন সেক্টরে আপনার ইনভেস্টমেন্ট আছে, কোন সেক্টর কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে, বা কোন ইমপ্রুভমেন্ট আমরা দেখছি কিনা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিকেলে ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসেন তিনি। সাথে ছিলেন প্রতিনিধি দলের সদস্য জেরড ম্যাসন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর ও যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ পৌঁছান বিকেল 5টার দিকে। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফর গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে বাংলাদেশ। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিউচুয়াল ইন্টারেস্টের জায়গাগুলি আছে, সেটা প্রতিবেশী রাষ্ট্রগুলির ক্ষেত্রে হোক, আঞ্চলিক রাষ্ট্রগুলির ক্ষেত্রে হোক, কিংবা বহির্বিশ্বে হোক, সেইগুলি প্রাধান্য পাবে।
বাংলাদেশের অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আরো বাড়া উচিত। কূটনৈতিকগত এবং ভূকৌশলগত জায়গাতেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে মার্কিন প্রতিনিধি দল। সই হতে পারে $200 মিলিয়ন তড়িৎ সহায়তার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে দেশের সব পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। শ্রমিকদের আহ্বানে জানানো হয়েছে কাজে ফেরার। এ বিষয়ে আরও জানাতে আশুলিয়া থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু। সরাসরি যেতে চাই তার কাছে। নিপু, আশুলিয়ার সব কারখানা কি খুলেছে কিনা আমাদেরকে জানাবেন, এবং কর্মপরিবেশ কেমন দেখছেন আপনি? ইশরাত, আসলে আশুলিয়া শিল্পাঞ্চলের সব পোশাক কারখানা খোলেনি। অর্থাৎ আমি যে একটি কারখানা রয়েছি পলাশবাড়িতে, পাল গার্মেন্টস, এখানে কিন্তু শিল্প কারখানার যে শ্রমিকরা তারা কিন্তু এখানে এসে তারা কাজে যোগ দিতে এসেই দেখ শুনে যে আজকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন, এমনটি কিন্তু তারা বলছেন, এবং শ্রমিকরা প্রধান ফটকের সামনে অপেক্ষা করছেন। শুধু এই গার্মেন্টস এর মতো বেশ কয়েকটি পোশাক কারখানার সংবাদই কিন্তু আমরা পেয়েছি যে যেগুলো আজকে গতকাল চালু থাকলেও আজকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। এছাড়া বাকি যে সকল অধিকাংশ কারখানায় কিন্তু খোলা রয়েছে, যদিও এখনো পর্যন্ত সর্বমোট যে হিসাব সেটি কিন্তু আমরা শিল্প পুলিশের কাছ থেকে পাইনি। তারা বলছেন বেশ কিছুক্ষণ পর তারা আমাদেরকে সেই তথ্যটি জানাতে পারবেন। এখানকার শ্রমিকদের সঙ্গে যেটা কথা বলে জেনেছি যে গতকালকে যে পোশাক কারখানাগুলো খোলা রয়েছিল, আজকেও কিন্তু তারা ভেবেছিল যে পোশাক কারখানাগুলো খোলা, যেহেতু ঢাকাতে বিজিএমই এর একটি মতবিনিময় সভা হয়েছে, সেখান থেকে ঘোষণা এসেছিল শিল্পাঞ্চলের সবগুলো পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হবে। কিন্তু আজকে আসলে শিল্পাঞ্চলের বেশ কয়েকটি পোশাক কারখানা এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, অনেকেই কিন্তু কারখানা প্রধান ফটক থেকে এসে ঘুরে যাচ্ছে, অর্থাৎ এসে দেখছে যে বন্ধের নোটিশ টানিয়ে রেখেছেন। তবে অন্যান্য দিনের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইসরাত, ধন্যবাদ আপনাকে নিপু। কক্সবাজারে রাত থেকে বৃষ্টি না হলেও 9 উপজেলার নিম্নাঞ্চল এখনো জলমগ্ন রয়েছে। পানিবন্দী কয়েক লাখ মানুষের দিন কাটছে কষ্টে। এ বিষয়ে আলো জানবো, আমার সহকর্মী এহসান আল কুতুবী সেখানে রয়েছেন। এহসান, নতুন করে বৃষ্টি তো হয়নি, জলাবদ্ধ এলাকাগুলোর সবশেষ চিত্র কেমন দেখছেন আপনি? আপনি যেমনটি বলছিলেন, 9 উপজেলার অধিকাংশ উপজেলা, আমরা যতটুকু জানি কক্সবাজারের যেহেতু গতকাল থেকে বৃষ্টি হয়নি, থেমে থেমে বৃষ্টি হয়েছে, তবে ভারী বৃষ্টি একেবারে একটানা বৃষ্টি হয়নি, যার কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল যেসব এলাকায়, বিশেষ করে টেকনাফ, উখিয়া, চকরিয়া, রামু সহ এই এলাকাগুলো থেকে আসলে পানি নামতে শুরু করেছে। পানি নামতে শুরু করাতে মানুষের যে দুর্ভোগ সেটি ফুটে উঠছে। সাধারণ মানুষ যে আসলে রান্না বান্না থেকে শুরু করে খাদ্য সংকটে ছিল, খাদ্যের অভাবে অনেকে অনেক রকম কষ্ট পেতে হয়েছে, আসলে দেখতে হয়েছে। সেই অবস্থা কিন্তু আমরা দেখছি, এবং পাশাপাশি বলা যায় যে এখনো পর্যন্ত জেলা প্রশাসন বা সরকারি প্রশাসনের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে তারা আমাদেরকে ভুক্তভোগীরা জানিয়েছেন। এবং আজকে পর্যন্ত বৃষ্টি না হওয়াতে এবং এই অবস্থা যদি আজকে এবং আগামীকাল পর্যন্ত থাকে, তাহলে এই অবস্থার আরো উন্নতি হবে। আমি এখন যেখানে আছি এটি হচ্ছে কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকা, অর্থাৎ হোটেল মোটেল জোন। এই এলাকাতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যে ভারী বর্ষণের কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল, এই এলাকাতে এখন কিন্তু যে পানি নেমে যাওয়ার পরবর্তী যে অবস্থা, একবারে চলাচলের যে সড়ক, এই সড়কের উপরে কিন্তু প্রচুর পরিমাণে বালি জমে আছে, একেবারে কাদা জমে আছে, এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে এহসান। গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। শনিবার রাত আনুমানিক 11:15টার দিকে দেওপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি। তিনি জানান, পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির। এতে ঘটনাস্থলে শিশুসহ 4 জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও 1 জন। নিহতরা হলেন রাবেয়া, আমানুল্লাহ, মোহাম্মদ আলী, অমল কুমার ও নাজমুল। মরদেহগুলো কালীগঞ্জ থানায় রাখা হয়েছে।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আরেক দেশপ্রেমিক শহীদ মানিক মিয়া শাহরিক ৫ আগস্ট চানখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। স্বৈরাচারের পতন নিয়ে ছিলেন খুবই আশাবাদী, যদিও দেখে যেতে পারেননি ছাত্র জনতার আন্দোলনের কাঙ্ক্ষিত ফসল। শেখ হাসিনার দেশত্যাগের খবর সর্বত্র ছড়িয়ে পড়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহরিক। এমন নিষ্ঠুর হত্যার বিচার চায় তার পরিবার। বাকিটা জানাচ্ছেন তানভীর মৌসুম। গত ৫ আগস্ট চানখারপুল রণক্ষেত্রে পরিণত হয় এভাবেই। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে পায়ে হেঁটে রওনা হয়ে এই গোলাগুলির মাঝে পড়ে যান মানিক মিয়া শাহরিক। চানখারপুলে ঘড়ির কাঁটায় ১টা বাজার কিছু আগে গুলিবিদ্ধ হন শাহরিক। গুরুতর আহত তোলারাম কলেজের এই শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। জানা যায় একটা ২৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহীদ শাহরিকের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের গোয়ালঘূর্ণিতে। এলাকার মুক্তারপুর সেতুর নাম বদলেছে, এখন সেটি শহীদ শাহরিক সেতু। শোকসন্তপ্ত পিতা ছেলেকে হারানোর দিনটির স্মৃতিচারণ করছিলেন। একজনে বলছে যে আপনার লাশটা এই রুমে আইনেন না, কেন এই রুমে লাশটা আনলে আর লাশটা নিয়ে যাব, এবং অন্য অন্য যে লাশগুলো আনছে সেই লাশগুলো নাই, লাশগুলো নিয়ে গেছে। মাথাতে গুলিবিদ্ধ হইয়া তারপরে দাঁড়ানো ছিল, দাঁড়ানো থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে রক্তে রাস্তা লাল হয়ে গেছে। বর্তমান সরকারের কাছে চাইলেন পুত্র হত্যার বিচার। তার মা নাই, আত্মীয় স্বজনের দিকে বন্ধু বান্ধবের দিকে না তাকাইয়া দেশ ও জাতির জন্য আমার ছেলে রাজপথে শহীদ হয়েছে। জাতি যাতে তারে চিরদিন স্মরণ রাখে। আমার ছেলে মানিক মিয়া শাহরিক সহ আমি প্রত্যেক শহীদের সরকারের কাছে বিচার চাই। আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন ২০১২ সালে মা হারানো শাহরিক। মনে ছিল দৃঢ় বিশ্বাস, দেশ একদিন স্বৈরাচারের কবলমুক্ত হবে। সেদিন মুন্সিগঞ্জে নিজ বাড়িতে ওড়াবেন দেশের পতাকা। আল্লাহ আপনি প্রত্যেকের কবুল করিয়া নেন। পূরণ হয়নি সে স্বপ্ন। স্বৈরাচারের পতনের পর দেশের পতাকা মনোনো অবস্থায় ফেরে শাহরিকের কফিন। দাফন করা হয় মায়ের কবরের পাশেই। আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌস দান করেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন কিশোরগঞ্জের তারিকুল ইসলাম রুবেল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি। তাকে হারিয়ে দিশেহারা পরিবার। প্রশাসনের গড়িমসিতে ঘটনার প্রায় ২ মাসেও মামলা করতে না পারার অভিযোগ তাদের। প্রায় ২ মাস হলো হারিয়েছেন সন্তান। কোনো সান্ত্বনাই এখনো থামাতে পারছে না মায়ের আহাজারি। বেঁচে আছেন স্মৃতি আঁকড়ে ধরে। কিশোরগঞ্জের তারিকুল ইসলাম রুবেল রাজধানীতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। গত ১৯ জুলাই মিরপুরে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। পুলিশের গুলিতে প্রাণ হারান ঘটনাস্থলেই। আমার সাথে আলাপ করছে সপ্তাহ পরে আইব, কতক্ষণ পরে উনি পুলিশে গুলি করে ৩-৪টি গুলি করে আমার ভূতেরে মাইরেলছে। আমার এই ছেলে আমার দূরে রাখছে, হাল দূরে রাখছে। এছাড়া আমার কোনো উপায় নাছিল না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রুবেল। তাকে হারিয়ে দিশেহারা পরিবার। আগামীর দিনগুলো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এখনো মামলা করতে পারেনি স্বজনরা। টাকা কিশোরগঞ্জ করছি আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য। প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে এখনো আওয়ামী দালাল আছে। আমি এখনো মামলা করতে পারি নাই। আমি ডিসি অফিসে আমার ভাইয়ের লাশ পোস্টমর্টমের জন্য আবেদন করেছিলাম, তারা করে নাই এখনো। রুবেল হত্যায় শোকস্তব্ধ এলাকাবাসী। তারাও জড়িতদের বিচারের দাবি জানান। হত্যার বিচার চাই, পুলিশের ফাঁসি চাই, আমার ভাই রাষ্ট্রীয় মর্যাদা চাই। রুবেলকে যে হত্যা করেছে তার সঠিকভাবে বিচার চাই আমরা। জারিন অর্নি, যমুনা নিউজ। মন্ত্রিত্বকে আখের গোছানোর হাতিয়ার বানিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নিজ এলাকায় রয়েছে ভূমি দখলের অভিযোগও।
পরিবহন চাঁদাবাজি ও বালু মহাল নিয়ন্ত্রণ করে বিশাল অঙ্কের কমিশন নিতেন তিনি। আত্মীয় স্বজন আর দলের কয়েকজন নেতাকে নিয়ে গড়ে তুলেছিলেন বাহিনী। এরই মধ্যে জাহিদ মালিকের সম্পদের তথ্য অনুসন্ধানে নেমেছে দুদক। জব্দ করা হয়েছে ছেলে মেয়ের ব্যাংক হিসাবও। সবচেয়ে বেশি ক্ষতি করছে আমার, আমি 1012 মন করে ধান পাইতাম, আর এই এলাকায় ধান হয়তো মনে করেন প্রায় 7000-8000 মন। মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল গ্রামের কৃষক আব্দুস সালাম বলছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার সাঙ্গপাঙ্গরা কিভাবে তার গভীর নলকূপের জায়গা দখল করে মাটি ভরাট করেছে। পাকা ড্রেন ছিল 500 ফিট, দুই দিকে, একদিকে ডাক পুরে একেবারে মাটি দিয়ে ভরাট করছে। আর এই মাটি বালি আনছে সব নদীর থেকে, এই গরিব মানুষের মাটি সে একাই বুক করছে। এলাকায় কৃষি জমিতে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের কারখানা করার উদ্যোগ নিয়েছিলেন জাহিদ মালেক। এজন্য নামমাত্র মূল্যে এবং জোর করে ছেলে মেয়ে সহ নিজের প্রতিষ্ঠানের নামে জমি লিখে নেন। এরপর অধিগ্রহণের মাধ্যমে সরকারের শত কোটি টাকা হাতিয়ে নেয়ার ছক এঁকেছিলেন। জমি দেবো 1 লাখ 1.5 লাখ করে জমি দেবো ডিসিমিল, সেই জমি নিজে 40-42 দাম দিয়ে দিছে। জায়গা না দেই কিবা নাই করি বলছে, তোমাদের ঝামেলা হবে কিবা, তোমরা এই জায়গায় থাকতে পারবা না। মন্ত্রী বাইরেই ছিল এই সবের ভিতরে, ঠিক আছে, ওনারাই বলতো আইসে যে জায়গা দিয়ে দাও, ঠিক আছে, মাঝখানে বললে সমস্যা হবে। রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জাহিদ মালেক তার বাহিনীর মাধ্যমে এলাকায় গড়ে তোলে ত্রাসের রাজত্ব। ভূমি দখল, প্রতারণা, নিয়োগ বাণিজ্য সহ বালুমহল ও পরিবহন চাঁদাবাজের নিয়ন্ত্রণ করতেন তিনি। এর মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে স্বাস্থ্যমন্ত্রী থাকা পর্যন্ত জাহিদ মালেকের সম্পদ বেড়েছে 11 গুণ। সম্পূর্ণ মালিকানা সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন সাহেবের। আমি এখানে টোটাল এই আর ওদের টোটাল মাটিটাই আমি ক্যারিং করে ভরাট করছি, কিন্তু দুঃখের বিষয় আমি এখনো আমার পাওনা টাকা সম্পূর্ণ পাই নাই। দলিল থাকার পরেও 68 ডিসিমেল জায়গার মূল্য আমরা পাইনি। পরিবহন সেক্টরতে প্রচুর অর্থ তারা সংগ্রহ করছে, ইনকাম করছে, এবং এই টাকা তাদের সাঙ্গপাঙ্গরা এরা ভাগবাটোয়ারা করে খাইছে। অভিযোগ আছে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সিন্ডিকেট গড়ে তুলে স্বাস্থ্য বিভাগে রীতিমতো হরিলুট করেছেন মানিকগঞ্জ 3 আসনে 4 বারের এই সংসদ সদস্য। নাম আসে শেয়ারবাজার কেলেঙ্কারিতেও। এরই মধ্যে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ছেলেমেয়ে সহ তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে আছেন। গা ঢাকা দিয়েছেন তার বাহিনীর সদস্যরাও। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। নিজ ব্যাংক থেকে ঋণ নেওয়া কমলেও যোগসাজশে একে অন্যের ব্যাংকের টাকা বের করে নিচ্ছেন পরিচালকরা। ব্যাংকিং খাতে বিতরণ করা মোট ঋণের প্রায় 14% পরিচালকদের পকেটে। বিশ্লেষকরা বলছেন, নিজের সুবিধা নিতেই অন্য ব্যাংকের পরিচালককে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। এতে বিতরণ করা ঋণ আদায়ের ক্ষেত্রেও তৈরি হচ্ছে ঝুঁকি। ব্যাংকের পরিচালকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণ মূল্যায়ন, জামানত খেলাপি করা কোনো ক্ষেত্রেই ছাড় না দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ব্যাংকিং খাতে পরিচালকদের দাপট দীর্ঘদিনের, মিলেমিশে চালিয়েছে লুটপাট। এটি নিয়ন্ত্রণে নিজ ব্যাংক থেকে ঋণ নেয়াই কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক। তবে তাতেও থেমে নেই তাদের লুটপাট। সমঝোতার ভিত্তিতে ঋণের নামে একে অন্যের ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকগুলো এখন পর্যন্ত ঋণ বিতরণ করেছে 16,83,000 কোটি টাকার মতো। এর মধ্যে প্রায় 2,34,000 কোটি টাকাই নিয়েছেন বিভিন্ন ব্যাংকের পরিচালকরা। এস আলম গ্রুপ যুক্ত হলে ব্যাংক পরিচালকদের ঋণের পরিমাণ বাড়বে আরও অন্তত 1 লাখ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক লুটে পরিচালকরা একে অন্যকে সহযোগিতা করেছেন। ক্রেডিট ইভ্যালুয়েশন সুবিধাগুলো দিয়ে থাকি, জামানতের সুবিধাগুলো দিয়ে থাকি, বিভিন্ন ইনস্টলমেন্ট নির্ধারণের সুবিধাগুলো দিয়ে রাখি, তারপরে ক্লাসিফিকেশন না করার জন্য রিকোয়েস্ট আসে সে সমস্ত সুবিধা দিয়ে রাখি। তো এগুলো আসলে এখন এগুলো বন্ধ করার জন্য একটা পলিসির দরকার হবে। এইটা ঘটা মানে কি, এটা কিভাবে ঘটলো সেই প্রশ্নটা তুলতে হবে, কারণ এটা যদিও হয়তো এর মধ্যে খেলাপি ঋণের খাতায় এরা আসেনি, কিন্তু কেন আসেনি সেটাও খতিয়ে দেখার বিষয় আছে। কারণ এই ধরনের ঋণ যখন দেয়া হয় সেটা ফেরত না আসার সম্ভাবনাটাই বেশি, কারণ তারা ওই প্রভাব খাটিয়ে ঋণটা নিচ্ছেন।
নিয়ন্ত্রক সংস্থা এবং কর্পোরেট দুই পক্ষেরই সুশাসনের ঘাটতির কারণে পরিচালকরা যোগসাজশের মাধ্যমে ঋণ নেওয়ার সুযোগ পেয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকেই উদ্যোগ নিতে হবে। ঋণ নেওয়া দোষের না হলেও তাদের বাড়তি সুবিধা দেওয়া বন্ধ করতে হবে। একই সাথে ঋণ তথ্যে পরিচালকদের ঋণের বিষয়টি আলাদাভাবে উল্লেখ থাকা দরকার। এখানে তো গুড গভর্নেন্সে ছিল না, কুশাসন ছিল, কর্পোরেট পর্যায়ে কুশাসন ছিল, রেগুলেটরি পর্যায়ে কুশাসন ছিল। কারণ দুই জায়গায় যদি আপনার সুশাসন না থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। গুড গভর্নেন্স আমরা দেখতে পেলাম না। এটার পেছনে তো যারা গুড গভর্নেন্সের দায়িত্বে আছেন সেই ব্যক্তিগুলোই তো প্রশ্নবিদ্ধ। ক্রেডিট ইভ্যালুয়েশন তো আপনি তো শৈথিল্যতা দেখাচ্ছেন, তো ডেফিনেটলি এটা আপনার সুশাসনের ঘাটতি। কারণ ঋণ গ্রহীতারা আপনার কাছে সবাই সমান, ইনডিফারেন্ট, এবং সবাইকে আপনি একই ফ্রেমওয়ার্কে আপনি ঋণ পর্যালোচনা করবেন। এবং সেই ক্ষেত্রে যদি আপনি অন্য একটা ব্যাংকের ডিরেক্টরকে যদি আপনি স্পেশাল কিছু সুবিধা দিয়ে থাকেন, তাহলে তো ডেফিনেটলি এটা অন্যদের প্রতি অবিচার করা হইল। নীতিমালা না মানলে ব্যাংক পরিচালকদের ঋণ ব্যাংকিং খাতকে ঝুঁকিতে ফেলবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। প্রসেসও যদি আপনি ঠিকমতো ইভ্যালুয়েশন করেন না, তাহলে মানে যে বেনিফিটগুলো দেওয়া হতো সেগুলো দেওয়া হবে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর মুছাপুর স্লুইস গেটের ভাঙা অংশ দিয়ে এখনও ঢুকছে পানি। তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। নির্বিকার পানি উন্নয়ন বোর্ড। অস্তিত্ব রক্ষায় নিজস্ব অর্থায়ন আর স্বেচ্ছাশ্রমে তীর সংরক্ষণের কাজ করছেন স্থানীয়রা। প্রায় 2 সপ্তাহ ধরে পানি ঢুকছে ভাঙা বেড়িবাঁধ দিয়ে। পানির চাপে ভাঙছে নদীর তীরবর্তী এলাকা। অস্তিত্ব রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণে নেমেছেন স্থানীয়রা। গত 26 আগস্ট পানির চাপে ভেঙে যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীর মুছাপুর স্লুইস গেট। ভাঙন ঠেকাতে সরকারি উদ্যোগ নেই। ওদিকে জোয়ারের সময় প্রতিদিনই পানি ঢুকে পড়ে লোকালয়ে। এ অবস্থায় তীরবর্তী এলাকার মানুষ নিজেরাই নিয়েছেন উদ্যোগ। একবার জোয়ারে আমাদেরকে প্লাবিত করছে, আবার ভাটিতে আমাদের জমি ঘর বাড়ি সহ নিয়ে যাচ্ছে। নদী যে সাবেক জায়গায় পশ্চিমে ছিল, এখন ডে বাই ডে ভাঙার কারণে পশ্চিম দিকে মুভমেন্ট করতেছে। কাজ আপডেট করি, এরপরে রাত্রে এটা ভেঙে চলে যায়, আবার আমরা আপডেট করি, আবার ভেঙে চলে যায়। সবজি খাতগুলা বিলীন হয়ে যাইতেছে নদীতে ভেঙে। নদীর যে পানির স্রোত আছে, এই স্রোতটার আমরা সরাবার চেষ্টা করতেছি। তো আমরা এটার জন্য একটু সহযোগিতা চাই প্রশাসনিক লাইনে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। ইতিমধ্যে বিভিন্ন স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের নতুন করে যাতে আমাদের মুছাপুর রেগুলেটর নির্মাণ করতে পারি, তার জন্য আমরা জায়গার কাছে ফান্ডিংয়ের জন্য প্রস্তাব প্রেরণ করেছি এবং আমি ইতিমধ্যে আমাদের হেডকোয়ার্টারকে একটা নোটশিট প্রেরণ করেছি, যাতে একটা কারিগরি কমিটি অথবা সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে অতি দ্রুত আপনার এই রেগুলেটরটা নির্মাণ কাজ শুরু করা হবে। সন্দ্বীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে পানি ছাড়তে 2014 সালে নদীর গতিপথ পরিবর্তন করে নির্মাণ করা হয়েছিল মুছাপুর স্লুইস গেট। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মেয়ের জন্মদিন উৎসবের অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দিলেন মার্কিন এক দম্পতি। শুধু তাই নয়, খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম গ্রামে গিয়ে চমকে দেন দরিদ্র ওই পরিবারকে। নগদ অর্থ ছাড়াও দেন খাদ্য ও উপহার সামগ্রী। জয়া ও জ্যাকব বার্লিনের এমন কাণ্ডে বিমোহিত গ্রামবাসী। আমেরিকান দম্পতি জয়া বার্লিন ও জ্যাকব বার্লিনের 5 সন্তানের একজন লিলিয়া ওরফে সুখিতা তার জন্মদিনে 30,000 টাকা খরচ না করে তা তুলে দিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র এক পরিবারকে। এজন্য সন্তানদের নিয়ে মার্কিন এই দম্পতি দুর্গম পথ পাড়ি দিয়ে ছুটে যান দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে জারুলছড়ি বাগানছড়া কারবারি পাড়ায়। বন্যায় ঘরবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত পরিমল চাকমার পরিবারকে নগদ 30,000 টাকা ছাড়াও দেন চাল, ডাল, তেল, পানি, কাপড়, কেক, চকলেট সহ উপহার সামগ্রী। সুখী তার নিজ জন্মদিনের জন্য নিজের উপহার নিতে চায় না, কিন্তু অন্যজনকে উপহার দিতে চাইল এবং খুবই মজা পেলাম। এই নতুন এলাকায়, সুন্দর একটা এলাকায় আসলাম। এই পৃথিবীতে আমরা সবাই মানুষ, সবাই একসঙ্গে সুন্দরভাবে শান্তিভাবে থাকতে হবে।
মার্কিন এই পরিবারটি 11 বছর যাবৎ বাংলাদেশে আছেন। প্রথমবারের মতো খাগড়াছড়ি বেড়াতে গিয়ে বন্যার্তদের মানবেতর জীবনযাপন দেখে তাদের সন্তানের ইচ্ছায় মানবিক সহায়তার সিদ্ধান্ত নেন। যেভাবে কষ্ট করে এখানে এসেছেন আমরাও খুব কৃতজ্ঞ। এই ওয়াদের পক্ষ থেকে আমি ওনাদেরকে আন্তরিক অভিনন্দন। থ্যাংক ইউ। তো এই প্রত্যন্ত অঞ্চলে আসলে আমাদের যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নেই, আমাদের শিক্ষা ব্যবস্থা তেমন ভালো নেই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তেমন ভালো নেই। অনাথ ও পাচারের শিকার নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বিজয় ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জয়া বার্লিন, তার স্বামী জ্যাকব একজন মনোবিজ্ঞানী এবং শিক্ষক। মামুন রশিদ অফি, যমুনা নিউজ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ চুরি ওপেন সিক্রেট। শক্তিশালী সিন্ডিকেট এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। কোটিপতি বনে গেছেন অনেকে। যারা চুরি ঠেকানোর চেষ্টা করেছেন তারাই হয়েছেন হুমকি, ধামকি বা হেনস্থার শিকার। তাদেরই একজন হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডক্টর সুমি আক্তার। নিরাপত্তা চেয়ে থানায় করেছেন জিডি। রোগীর জন্য মেইন স্টোর থেকে ওষুধ পৌঁছানো হয় হাসপাতালের সাব স্টোর আর ওয়ার্ডে। তবে রোগীরা ঠিকমতো ওষুধ পাচ্ছেন কিনা তা তদারকির ব্যবস্থা ছিল না বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে। সিনিয়র স্টোর অফিসারের দায়িত্ব নেয়ার পর ওষুধ সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙতে বেশ কিছু উদ্যোগ নেন ডাক্তার সুমি আক্তার। সহকারী অধ্যাপকদের সিগনেচার থাকতে হবে ইন্ডেন খাতায়, তা না হলে স্টোর থেকে কোনো কস্টলি প্রোডাক্ট সরবরাহ করা হবে না। এই চিঠিটা প্রথম অনেকেই মানতে পারে নাই। আমি চেষ্টা করেছি আমার কাছ থেকে যখন যেই সিগনেচার নিতে হবে সেই সিগনেচারের ফটোকপি আগে আমাকে দিতে হবে, সেই কাগজের ওষুধের ফটোকপি আমাকে আগে দিতে হবে। আমি সেই কাগজ এবং লেজার খাতার অ্যামাউন্ট আমি মিলিয়ে দেখব। সুমি আক্তারের উদ্যোগে রোগীরা খুশি হলেও নাখোশ এতদিন ৯-৬ করা দায়িত্বপ্রাপ্তরা। হুমকি ধামকিরও অভিযোগ করেন তিনি। মেইন স্টোরের ইনচার্জ সাইফুল ইসলাম লিটন, উনি আমার রুমে এসে আমাকে আঙ্গুল উঁচিয়ে বলেছে যে আমি কেন এত কাগজপত্র চেক করি, আমি মহিলা মানুষ, আমি কেন হট থাকি, আমি বেয়াদব। প্রধান স্টোর ইনচার্জ সাইফুল ইসলাম লিটনের দাবি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা। এটা সম্পূর্ণ বলতে পারি এটা মিথ্যা। আমরা তো ফিঙ্গার দিতেছি রেগুলার ঠিকভাবেই, কিন্তু আমাদের যে হাজিরা খাতায় ওইটা আমরা পাচ্ছি না। তাই এটা নিয়ে ম্যাডাম এক ধরনের উত্তেজিত হয়ে যায়। আপনি আমাদের আইন শিখাচ্ছেন, আপনার কাছে আইন শিখতে হবে। তারপর উত্তেজিত হয়ে আমার বলে যে তুই এই জায়গাতে বের হয়ে যা। নিরাপত্তা চেয়ে জিডি করার পাশাপাশি পরিচালকের কাছে অভিযোগ দেন ডাক্তার সুমি। ঘটনার তদন্তে কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক। দায়িত্বশীল ব্যক্তি যদি কোনো ব্যবস্থার জন্য আমাদের কাছে আসে অবশ্যই আমার পক্ষ থেকে তাকে সহযোগিতা করি। যে যত প্রভাবশালী হোক না কেন, আমাদের তদন্ত যেহেতু দিয়েছি, তদন্তের আলোকে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাকে কাউকে আমরা ছাড় দেব না। চাকরি জীবনের 25 বছরের মধ্যে 22 বছরই শের-ই-বাংলা মেডিকেলে সাইফুল ইসলাম লিটন। 2017 সালে হাসপাতালের পুকুর, স্টাফ কোয়ার্টার ও ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারের ঘটনায় জেলও খাটেন লিটন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 350 কৃষক। বিভিন্ন এনজিও ও ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে করা টমেটো ক্ষেত ও নার্সারি হারিয়ে দুশ্চিন্তায় তারা। সরকারি প্রণোদনা ছাড়া ঘুরে দাঁড়ানো অসম্ভব বলছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। কয়েকদিন আগেও এই গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়ত টমেটো সহ অন্যান্য সবজির ক্ষেত। চাষ করা হতো গ্রাফটিং পদ্ধতিতে, যা বদলে দিয়েছিল এই উপজেলার অনেক মানুষের ভাগ্য। বন বেগুনের চারার গোড়ার দিকের অংশের সাথে টমেটোর চারার উপরের দিকের অংশ জোড়া দিয়েই করা হয় গ্রাফটিং। যেখানে সাধারণ একটি গাছে 5 থেকে 10 কেজি টমেটো মেলে, সেখানে গ্রাফটিং করা প্রতিটি গাছে হয় 20 থেকে 25 কেজি। বর্ষার শুরুতে রোপণ করা হয় এসব চারা। তবে এবারের ভয়াবহ বন্যা ভেঙে দিয়েছে চাষিদের স্বপ্ন। পানিতে নষ্ট হয়েছে টমেটোর ক্ষেত ও সদ্য তৈরি চারা। সব হারিয়ে দিশেহারা উপজেলার প্রায় 350 কৃষক। আমার 2.5 লাখ টাকা খরচ হয়েছে। আর বর্তমানে আমার চলার অবস্থা নাই। আমি এখন যে নিজের খাস নাই পড়ার খাস করলাম করিয়া এখন গড় ফ্যামিলি চালাই। তো হুট করে বন্যার পানি আইয়া
আমার এই নার্সারিগুলা ধ্বংস করছে এবং আমার সাথে সাথে আমার বাড়িঘরও এবং কি ধান ক্ষেত নষ্ট করছে। আমি পুরাই নিঃস্ব আছি। চাষিদের অনেকেই ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে গড়েছিলেন এসব নার্সারি ও টমেটোর ক্ষেত। এমন দুরবস্থায় ঋণের বোঝা কিভাবে বইবেন তা জানা নেই কারোর। অবশ্য কৃষকরা বলছেন সরকারি সহযোগিতা পেলে এই পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। আর এই যে ক্ষেত দেখায়, এই ক্ষেতের তলে টাকা 1.5-2 লাখ টাকা গেছে। টমেটোটা দরিয়া আইছে তখন বন্যাইয়া টমেটো নষ্ট করে দিয়েছে। বন্যার পানি উঠাই আমরা সব ক্ষেতগুলা মানে ডুবাই লিছি, আর নার্সারিগুলা ডুবাই লাইছে। এই পর্যন্ত আমরা কোনো সরকারি অবদান কোনো কিছুই পাই না এই পর্যন্ত। এসব টমেটো খামারে খণ্ডকালীন কর্মসংস্থান হয় এই এলাকার কয়েকশো মানুষের। চরম বিপাকে পড়েছেন তারাও। আমরা তো ক্ষেত গৃহস্থী এখন যে বন্যার পানি আইয়া যে ক্ষেত ডুবাইয়া বালু তুলিয়া ক্ষেত নষ্ট করে লেছে। কেউ ধানের ক্ষেত করতেন, আবার কেউ সবজি ক্ষেত করতেন। এর মধ্যে টমেটো চাষিরা আসলে মানে বহু ক্ষতির সম্মুখীন হয়েছে। ওনাদের ক্ষতির আসলে অন্ত নেই। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনা সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা। এছাড়া পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা চেষ্টা করছি এই ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে তাদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারে, সেক্ষেত্রে তাদের আর্থিক সুবিধা পাশাপাশি তাদের আমাদের কৃষি উপকরণ যেমন বিভিন্ন বীজ এগুলো দিয়ে আমরা সহায়তা করার চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে উপজেলার 20 হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। বন্যায় নষ্ট হয়েছে 12 হেক্টর জমির প্রায় 32 লাখ চারা। জারিন অর্নি, যমুনা নিউজ।